জানেন কি, একসময় এই শূন্যের কোনো ফর্মই ছিল না, অর্থাৎ এর কোনো আকৃতিই ছিল না। আর এদিকে এর 1000 বছর আগে থেকেই বেদে 10 বেস বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণা ছিল। যাই হোক, এদিকে শূন্যের ধারণা বা অস্তিত্ব ছাড়াই হিসাব কার্য চলছিল অনেক জটিলতার সাথে, কিন্তু এর পরবর্তীতে ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ধারণা ও ব্যবহার শুরু হয়। কিন্তু ভারতেই যে আধুনিক শূন্যের বিকাশ হয়েছে তার পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায় বিষ্ণুজির চতুর্ভুজ মন্দিরে, যেটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত। ভিউয়ার্স, আমরা দৈনন্দিন জীবন নানা হিসাব নিকাশের মধ্য দিয়ে কাটাই, ম্যাথামেটিক্যাল নানা প্রবলেমসের সলিউশন বের করি, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স এটসেট্রা এটসেট্রা। প্রত্যেক হিসাব নিকাশে আমরা 0, 1, 2, 3, 4 এটসেট্রা ইত্যাদি সংখ্যা ব্যবহার করে থাকি। এখন একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে যে সংখ্যাগুলোর মধ্যে যদি শূন্য না থাকতো তাহলে আমাদের হিসাব নিকাশ কি সুষ্ঠুভাবে সম্পাদন হতো? জানেন কি, একসময় এই শূন্যের কোনো ফর্মই ছিল না, অর্থাৎ এর কোনো আকৃতিই ছিল না। এই হিসাব নিকাশে শূন্যের কোনো ধারণাই ছিল না। শূন্য বলতে কেবল বোঝানো হতো কিছুই না। ধারণা করা হয় যে আজ থেকে আনুমানিক 5ম বা 6ষ্ঠ শতাব্দীতে শূন্য আবিষ্কার করেন ভারতীয় গণিতবিদ, জ্যোতির্বিদ এবং পদার্থবিদ আর্যভট্ট। যদিও এটি কতটুকু সত্য তা আমরা আজকের ভিডিওতে জানব, তবে বর্তমান আধুনিক শূন্যের যে আকৃতি তা ভারতেই ডেভেলপড হয়েছে বলে এমন অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে। যাই হোক, পরবর্তীতে 7ম শতাব্দীতে আরেক ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত এই শূন্যের আকৃতিকে আরও ডেভেলপড করেন। এর আগে শূন্যের আকার আকৃতি বলতে কিছুই ছিল না, শূন্য দ্বারা কেবল কিছুই না কে বোঝানো হতো। তাহলে এখন আবার আরেক প্রশ্ন ওঠে যে আমাদের 1000 বছর পুরাতন সনাতন ধর্মশাস্ত্র সমূহে অর্থাৎ বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ ইত্যাদিতে তো সংখ্যা গণনার ধারণা পাওয়া যায়, যেমন কৌরবদের 100 ভাই, এরপর রাবণের 10 শির ইত্যাদি ইত্যাদি। এখন শূন্যের আবিষ্কার যদি 5ম শতাব্দীতে হয়ে থাকে তাহলে ধর্মশাস্ত্র সমূহে শূন্যের ধারণাই বা কোথা থেকে আসলো? এই সকল কিছুই বোঝার চেষ্টা করব। শূন্যের আবিষ্কার কিভাবে হয়, কেনই বা আবিষ্কার করতে হলো, কি কারণ ছিল, কি অসুবিধা সমূহ হচ্ছিল শূন্য আবিষ্কারের আগে, সে সকল কিছুই জানার চেষ্টা করব। সাথেই থাকুন। সবাইকে 41তম পর্বে স্বাগতম জানাই। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। এই বিশ্ব সৃষ্টির আগ মুহূর্ত হতেই শূন্যের উপস্থিতি ছিল, কিন্তু আদিকালে মনুষ্যদের মধ্যে তার ধারণা কখনোই আসেনি বা মনুষ্যরা সেই শূন্যটাকে সংজ্ঞায়িত করতে পারেনি। হিসাব নিকাশের ক্ষেত্রে প্রাচীনকালে ট্যালি পদ্ধতিতে গণনা করা হতো। যেমন ধরুন, কোনো ভেড়া বা ছাগল পালকের 15টি পশু ছিল, তো সেই ব্যক্তি তার পশুর হিসাব রাখতো পাথরে বা কোনো জায়গায় একটি একটি করে দাগ কেটে। এবার ধরুন কোনো পশু বিক্রি করা হলে বা মারা গেলে সেখান থেকে তত কটা দাগ মিটিয়ে দেওয়া হতো। আবার নতুন পশু কিনে আনলে বা জন্ম দিলে আবার সেই সংখ্যক দাগ বাড়িয়ে দেওয়া হতো। এইভাবে হিসাব নিকাশ করা হতো। কিন্তু সমস্যার সৃষ্টি হতো বড় বড় গণনার ক্ষেত্রে। যেমন ধরুন, বড় এক ব্যবসায়ী পশুপালকের 367টি পশু রয়েছে, সেক্ষেত্রে গণনা অর্থাৎ হিসাব রাখাটা একটু জটিল হয়ে পড়তো। তো সেক্ষেত্রে তারা তখন সিম্বল বা চিহ্ন ব্যবহার শুরু করলো। মনে করুন 10টা পশুর জন্য বা দাগের জন্য এই চিহ্নটা ব্যবহার করলো, অর্থাৎ 10টা কমপ্লিট হলে এই চিহ্নটা লিখতো। সেরকম 10টা করে 50টা কমপ্লিট হলে মনে করুন এই চিহ্নটা ব্যবহার করতো। 100টা সম্পূর্ণ হলে এই চিহ্ন ব্যবহার করা হতো। সেক্ষেত্রে 337টি পশুর হিসাব দাঁড়ালো 3টি 100 এর ক্ষেত্রে 3টা হ্যাশ, একটা 50-এর ক্ষেত্রে একটা স্টার, 10টার ক্ষেত্রে স্ল্যাশ এবং বাকি 7টা দাগ। এখন এখান থেকে যদি ধরুন 57টি পশু বিক্রি করে দিল, তাহলে তাকে 57টার হিসাব আগের হিসাব থেকে বাদ দিতে হতো। সেক্ষেত্রে উভয় দিক থেকে কমন সিস্টেমে বাদ দেওয়া হতো। এরকমভাবে 50টার জন্য একটি স্টার এবং 7টা দাগ কমন সিস্টেমে বাদ দেওয়া হতো উভয় পক্ষ হতে। অতএব 57টা পশু বিক্রি করার পর এটি নতুন হিসাব দাঁড়ায়। 3টে স্টারের জন্য 300 এবং একটি স্ল্যাশের জন্য একটি 10, নতুন হিসাব দাঁড়ালো 310। এখানে পাশাপাশি চিহ্নের মানগুলো যোগ করা হতো। এরপর যদি ধরুন আরও একটি বড় সংখ্যা 855, সেক্ষেত্রে 800 এর জন্য 8টা হ্যাশ, 50-এর জন্য একটা স্টার এবং 5টা দাগ। এভাবেই হিসাব রাখা হতো। কিন্তু এতেও জটিলতা তৈরি হচ্ছিল, কারণ এই সিস্টেমে অনেক সিম্বল বা চিহ্নের প্রয়োজন হতো এবং তা সহজেই ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই জটিলতার খানিক সমাধান আসে পরবর্তী রোমান সংখ্যা পদ্ধতি চালু হওয়ায়।
রোমান সংখ্যা পদ্ধতিতে 1, 2, 3 এর জন্য 1, 2, 3 করে আই এবং এরপরে 4 এর ক্ষেত্রে আইভি এবং 5 এর জন্য ভি এর ব্যবহার হতো। এরপরে 1, 2, 3 এ যেমন 1, 2, 3 করে আই ছিল, সেরকমভাবেই 6, 7, 8 এ 5 এর ভি এর সাথে 1, 2, 3 করে আই লাগিয়ে বোঝানো হতো। এরপর 9, 10 বোঝানো হতো যথাক্রমে আই এক্স এবং এক্স দ্বারা। এরপর 50 জন্য এল লেখা হতো, 100 এর জন্য সি, 500 এর জন্য ডি এবং 1000 এর জন্য এম লেখা হতো। এখন যদি আমরা সেই 855 সংখ্যাকে ধরি, তাহলে এটি রোমান সংখ্যায় দাঁড়ায় 500 এর জন্য একটা ডি, এরপর আরও 300 এর জন্য 3টে সি, টোটাল হলো 800। এরপর বাকি 55 এর 50 এর জন্য এল এবং 5 এর জন্য ভি। অতএব রোমান সংখ্যায় 855 হলো ডি সি 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 এল ভি। এভাবেই হিসেব রাখা হতো। কিন্তু এই রোমান পদ্ধতিও বেশি দূর এগোতে পারলো না, কারণ এই পদ্ধতিতে বিলিয়ন, ট্রিলিয়ন এই বড় বড় হিসাবগুলো করা অত্যন্ত জটিল হয়ে পড়তো। আর এদিকে এর 1000 বছর আগে থেকেই বেদে 10 বেস বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণা ছিল। যজুর্বেদের 17তম অধ্যায়ের 2য় শ্লোক অনুসারে একটি দাগ বা 1 10 বার লেখা হলে তাকে 10 বলা হয়, 100 বার লেখা হলে তাকে শত বলা হয়, 1000 বার লেখা হলে তাকে সহস্র বলা হয়, 10,000 বার লেখা হলে তাকে আয়ুতম বা অযুত বলা হয়। এইভাবে 13 ডিজিট পর্যন্ত সংখ্যার কথ্যরূপ বেদে উল্লেখ রয়েছে। এভাবেই বড় বড় ডিজিটের সংখ্যাগুলোর নামকরণ করা হয়েছিল, ফলে এখানে কোনো শূন্যের কিন্তু প্রয়োজন ছিল না। যেমন রাবণের 1, 1, 1 করে 10 মাথা, তো এই 10 1 0 10 হিসেবে লেখা ছিল না, এটি 10 হিসেবে কথায় লেখা ছিল, দস্যির বা দশানন। সেরকম কৌরবরা 1, 1, 1 করে 100 ভাই, যা সংখ্যায় 100 হিসেবে কিন্তু লেখা হয়নি, এটি শত হিসেবে উল্লেখিত রয়েছে। এরপর শ্রীকৃষ্ণের 108 নাম, তো এই 108 সংখ্যায় লেখা নেই। বেদে 108কে অষ্টোত্তর শত হিসেবে বলা হয়েছে। 100 এর জন্য শত এবং 100 এর ওপরে আরও 8, অষ্টোত্তর শত। একইভাবে 1000কে সহস্র, 10,000কে আয়ুতম এইভাবে বলা হয়েছে। তো যাই হোক, এভাবেই তৎকালীন সময়ে সকল ক্ষেত্রে শূন্য ছাড়াই হিসাব নিকাশ চলছিল ট্যালি পদ্ধতি অথবা চিহ্ন পদ্ধতি অর্থাৎ সাইন ভ্যালু সিস্টেমের মাধ্যমে। কিন্তু সকল সভ্যতা বুঝতে পারলো এভাবেও বেশি দিন এগোনো যাবে না। ভবিষ্যতে এ সকল গণনা পদ্ধতিতেও নানান জটিলতা তৈরি হবে, কারণ চিহ্নভিত্তিক গণনাগুলোতে নানান ধরনের চিহ্নের প্রয়োজন হয়। নতুন নতুন সংখ্যার জন্য নতুন নতুন চিহ্নের প্রয়োজন হবে, ফলে তা অনেক জটিল হয়ে পড়বে এবং প্রচুর চিহ্নের সমাগম হয়ে যাবে, ফলে সে সকল কিছুর হিসাব রাখা অনেকটাই কঠিন হয়ে পড়বে। যেমন ধরুন একটি বড় সংখ্যা 65,945, এই সংখ্যাটি যদি চিহ্ন পদ্ধতিতে প্রকাশ করতে চান তাহলে অনেক জটিল হয়ে পড়বে। যদি মনে করেন 10,000-এর জন্য একটি চিহ্ন ধরেন, অর্থাৎ এর মান 10,000, তাহলে 60,000-এর জন্য 10,000 করে 6টা চিহ্ন, এরপরে বাকি 5,945-এর ক্ষেত্রে 1000 করে আবার আলাদা চিহ্ন নিতে হবে, 100-র জন্যও আবার আলাদা চিহ্ন নিতে হবে। তো এইভাবে হিসেব রাখাটা অনেকটা জটিল এবং অনেকটা বড় হয়ে পড়ে। তো এখন যদি এই সংখ্যাগুলোর মান সমান রেখে তা যদি আমরা ছোট করে লিখি বা ছোট করি, তাহলে হিসাব রাখাটা অনেকটা সহজ হয়ে যায়। আর প্রথমবারের মতো ঠিক এমনটিই করেছিল ব্যাবিলনীয় সভ্যতার মানুষেরা। ব্যাবিলনীয় সভ্যতার মানুষেরা তাদের গণনা পদ্ধতিতে 14টি চিহ্ন নিয়েছিল, 1 থেকে 9 পর্যন্ত 9টা চিহ্ন এবং এরপরে 10, 20, 30, 40, 50-এর জন্য আলাদা 5টি চিহ্ন, স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন। তো এই 9 আর 5 সর্বমোট 14টি সংখ্যা মিলিয়ে তারা 1 থেকে 59 পর্যন্ত সংখ্যা তৈরি করেছিল এবং এর পরবর্তীতে অর্থাৎ 6060 থেকে আবার পুনরাবৃত্তি করেছিল। অর্থাৎ 1-এর মান হিসেবে যে চিহ্ন ব্যবহার করা হয়েছিল 60-তেও সেই একই চিহ্নই ব্যবহার করেছিল। এরপর 61-এও এই চিহ্ন 2 বার ব্যবহার করা হতো। প্রথমটা 60-র মান বহন করে এবং পরের একই চিহ্ন 1-এর মান বহন করে। এরপর একইভাবে 62-তেও প্রথম চিহ্নটি 60-র মান নির্দেশ করে এবং আগে যেরকম শুধু 2-তে দুটো একই চিহ্ন ব্যবহার করা হয়েছিল, সেইমভাবে 60-র পাশে ওই 2-এর মানের দুটি চিহ্ন বসিয়ে 62-এর মান নির্দেশ করা হতো। মোট কথা, বর্তমান আধুনিক গণনা পদ্ধতি অনুসারে আমরা যেমন 1 থেকে 10 পর্যন্ত লেখার পর একক স্থানীয় মানে সংখ্যাগুলির পুনরাবৃত্তি ঘটাই, 1 1 11, 1 2 12, 1 3 13, এইভাবে সেই রকমই ব্যাবিলনীয় পদ্ধতিতে 1 থেকে 59 পর্যন্ত যাওয়ার পর একক স্থানীয় সংখ্যাগুলোতে আবার
আগের মতো ব্যাবিলনীয় হিসাবে 1 2 3 4 করে বসানো হতো। ব্যতিক্রম এই, আমরা যেমন 1 থেকে 9 লেখার পরে 1 0 10 লিখছি, কিন্তু ব্যাবিলনীয় পদ্ধতিতে 1 থেকে 59 লেখার পরে 6 0 60 লেখার ক্ষেত্রে আবার পুনরায় 1 এর আকৃতির ব্যবহার করা হতো। একইভাবে 6 0 60 পরে আরও 60 অর্থাৎ 120ও একই আকৃতিতে প্রকাশ করা হতো। এইভাবে 120 এর পর আরও 60 ঘর গিয়ে 180তেও একই চিহ্ন ব্যবহার করা হতো। এরকমভাবে 60 60 করে প্লাস করে করে যে মানই পাওয়া যাক না কেন, প্রত্যেক মানের ক্ষেত্রেই ওই একই চিহ্নই ব্যবহার করা হতো। 120 এর পর 121 ওই একের মানের চিহ্ন দ্বারাই প্রকাশ করা হতো। প্রথম দুটি 60 + 60 = 120 এবং পরেরটি আগের মতোই 1। এরপর 122 এর ক্ষেত্রে 4টি একের মানের চিহ্ন ব্যবহার করা হতো, যার প্রথম দুটি 120 এবং পরেরটি 2 এর মান বহন করত। একই নিয়মে 180, 181, 182ও প্রকাশ করা হতো, কিন্তু ব্যতিক্রম দেখা যায় 60-র ঘাতের পরবর্তী সংখ্যাগুলোতে। যেমন ধরুন 3601, এখানে 3600 হলো 60-এর 2 ঘাত, এরপর আরও 1 যোগ। তো এখানে 3600 যেহেতু 60-এর 2 ঘাত, তাই আগের মতোই 3600কে একের মান দ্বারাই প্রকাশ করা হতো এবং পরের একই থাকতো। আর এখানে জটিলতা তৈরি হয়ে যাচ্ছিল, কারণ এর আগের 61কেও ওই একই চিহ্ন দ্বারাই প্রকাশ করা হচ্ছিল। তো ব্যাবিলনীয়রা হিসাব নিকাশের ক্ষেত্রে কোনটা 61 এবং কোনটা 3601 তা চোখের দেখায় বস্তুর পরিমাপের ওপর ধারণা করে বা অনুমান করে নির্ণয় করত যে এটা 61 এবং এটা 3601 হবে। তো এর পরবর্তীতে ব্যাবিলনীয়রা প্লেস হোল্ডার পদ্ধতি চালু করলো। এই পদ্ধতি অনুসারে 3601 সংখ্যা প্রকাশে ওই চিহ্নদ্বয়ের মধ্যখানে একটি বাঁকা ডাবল স্ল্যান্ট ব্যবহার শুরু করলো। এর বাঁ দিকের চিহ্নটি 60-এর 2 ঘাত বোঝাতো এবং ডান দিকের চিহ্নটি 1 বোঝাতো। এর ফলে সহজেই বোঝা যেত কোনটা 3601 এবং কোনটা শুধু 6161। তারা এই প্রতীকটি প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করেছিল, যাতে যদি এটি মাঝখানের কোথাও আসে তবে বোঝা যায় যে বাম দিকের ওই চিহ্নটা 60-এর চেয়ে বড় সংখ্যা। তো অনেকেই ভাববেন ব্যাবিলনীয়দের এই ডাবল স্ল্যান্ট চিহ্নটি ব্যবহারের পর থেকেই শূন্যের ধারণা তৈরি হয়েছে, কিন্তু না, কারণ ব্যাবিলনীয়রা এই ডাবল স্ল্যান্ট চিহ্নটিকে কেবল 2 চিহ্নের মাঝখানে ব্যবহার করত। আধুনিক শূন্যের মতো একটি নির্দিষ্ট সাইডে কখনোই ব্যবহার করেনি এবং এর ফলে একটি নির্দিষ্ট মান তৈরি হয়, কিন্তু ব্যাবিলনীয়দের ডাবল স্ল্যান্ট চিহ্ন প্লেস হোল্ডার হিসেবে কেবল 2 চিহ্নের মধ্যখানেই ব্যবহার করা হতো, ছোট সংখ্যা এবং বড় সংখ্যার মধ্যে পার্থক্য তৈরি করার জন্য। তো যাই হোক, এদিকে শূন্যের ধারণা বা অস্তিত্ব ছাড়াই হিসাব কার্য চলছিল অনেক জটিলতার সাথে, কিন্তু এর পরবর্তীতে ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ধারণা ও ব্যবহার শুরু হয়। তবে কিভাবে শুরু হয় বা এক্স্যাক্টলি কে প্রথম শূন্যের ধারণা ও ব্যবহার চালু করে তা বলা অত্যন্ত কঠিন। অনেকে জানেন আর্যভট্ট প্রথম শূন্যের আবিষ্কার করেছেন, কিন্তু যদি আর্যভট্টের রচিত আর্যভট্টীয় বইটি দেখি, সেখানে তিনি যেরকম গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যে সকল গাণিতিক ধারণা দিয়েছেন, সে সকল শূন্যের ধারণা ভালোভাবে না জেনে করা অসম্ভব ছিল। তাই বলা যায় আর্যভট্টের পুরোপুরি শূন্যের ধারণা বা জ্ঞান ছিল, কিন্তু তিনি যে শূন্যের আবিষ্কারক তা বলা অনেকটা কঠিন। কারণ 1881 সালে বাকশালী গ্রামে একটি পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল, যেখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং সর্বপ্রথম বিন্দু আকৃতির শূন্যের উল্লেখ ছিল। আর এই পাণ্ডুলিপিগুলোর কার্বন ডেটিং করলে এর এক একটি অংশ ভিন্ন ভিন্ন সময়ের পাওয়া যায়। কোনোটি 224 থেকে 383 খ্রিস্টাব্দের এবং কোনোটা 885 থেকে 993 খ্রিস্টাব্দের। আর এদিকে আর্যভট্টের সময়কাল ছিল 476 থেকে 550 খ্রিস্টাব্দ। অর্থাৎ বাকশালী পাণ্ডুলিপির কিছু কিছু অংশের তারিখ আর্যভট্টের জন্মের আগের এবং কিছু কিছু অংশের তারিখ আর্যভট্টের সময়ের পরের। তাই বলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যে আর্যভট্টই শূন্যের আবিষ্কারক। কিন্তু ভারতেই যে আধুনিক শূন্যের বিকাশ হয়েছে তার পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায় বিষ্ণুজির চতুর্ভুজ মন্দিরে, যেটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত। এই মন্দিরের গর্ভগৃহে একটি শিলালিপি রয়েছে, যার মধ্যে প্রথমবার বর্তমান আধুনিক শূন্যের মতো শূন্যের আকৃতি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি 885 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। আবার তারও আগে আরেক বিখ্যাত ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত 628 খ্রিস্টাব্দে ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত নামক একটি গণিত বিষয়ক বই রচনা করেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ গাণিতিক নিয়মাবলীর উল্লেখ করেন এবং শূন্যেরও খুবই গুরুত্বপূর্ণ ধারণার উল্লেখ করেন। তাই বলা যায় প্রথম শতাব্দী থেকে নবম শতাব্দীর মধ্যেই ভারতে শূন্যের আবিষ্কার এবং বর্তমান আধুনিক শূন্যের বিকাশ হয়েছিল। কিন্তু
কিন্তু প্রথমে কে এই শূন্যের ধারণা নিয়ে এসেছিল তা নির্দিষ্ট করে বলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভিউয়ার্স, আশা করি সকলে শূন্যের প্রয়োজনীয়তা, আবিষ্কার এবং এর প্রেক্ষাপট সম্পর্কে কিছু হলেও ধারণা পেয়েছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে শূন্য আবিষ্কারে ভারতীয়দের অবদান সম্পর্কে সকলে জানতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।